সুস্বাগতম সবাইকে আমার ইউটিউবে। প্রশ্ন হচ্ছে রোহিঙ্গার সমস্যাটা কবে? বেশ অনেক বছর আগে। আপনারা জানেন কলকাতার থেকে 50 কিলোমিটারের মধ্যে বারুইপুরের হাটদা গ্রামে একটা রোহিঙ্গা ভিলেজ তৈরি করা হয়েছিল। খেয়াল আছে আপনাদের? আমি তখন হিন্দুস্তান টাইমসে ছিলাম, আরাকার বাংলায়। আমি হিন্দুস্তান টাইমসে ধারাবাহিক লিখেছিলাম। হোসেন বলে এক ভদ্রলোক, সে এই গ্রামটা বসিয়েছিল শুধুমাত্র ওখানকার রোহিঙ্গাদের বসতি দেওয়ার জন্যে। এবং দেখতে 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 হাটদা এবং আশেপাশে যত সরকারি খাস জমি ছিল সমস্ত জমি দখল করে সে এদের বসিয়ে দিল। এবং হাট বাজার এমনি সব জায়গায় আপনার এদের দেখা যেতে লাগলো। এরা ভাষাটা আলাদা, মানে তবুও যেহেতু রোহিঙ্গারা আরাকান থেকে এসছে, আরাকানটা বাংলাদেশের একদম লাগোয়া, ফলে তারা অনেকটা বুঝতে পারে। একটা সময় কক্সবাজার থেকেই এরা চলে গিয়েছিল ওপারে। কাজেই ওপারে গিয়ে তারা আরাকান প্রদেশে থাকতে শুরু করে। এদের নাম দেওয়া হয় রাখাইন সম্প্রদায়ের লোক হয় এরা। তা সেই জন্যে ওখানে বুদ্ধিস্ট প্রধান দেশ মায়ানমার বা বার্মা, আমরা জানি। বার্মার সঙ্গে আমাদের একটা সাংস্কৃতিক যোগাযোগ দীর্ঘকাল ছিল। যার শরৎচন্দ্রের বই পড়েছেন, তার শ্রীকান্ততে বার্মিজদের নিয়ে অনেক কথা আছে। বার্মিজ রমণীরা খুব সফট এবং তারা অত্যন্ত অতিথিপরায়ণ। বার্মিজ মানুষরাও খুব সহজ সরল তারা। ফলে আমাদের যাতায়াত বা একটা বন্ধুত্ব ওপারের সঙ্গে ছিল। তা সেই জায়গাটা আস্তে 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 বুদ্ধিস্টের যে নির্বাচিত সরকার, নাম চু, তাকে কী করলো, অপসারণ করে জুন্টা সরকার ওখানে, অর্থাৎ পাকিস্তানে যেরকম অবস্থা এরকম একটা সরকার ওখানে গড়ে উঠল। সেই সরকারের কাজ কি? তারা মুসলিমদের ওখানে রোহিঙ্গা বলা হতো, এই রোহিঙ্গা মুসলিমদের ঘরবাড়ি দখল করা, যেটা আজকে বাংলাদেশে হিন্দুদের উপর চলছে। বাংলাদেশের মৌলভী মোল্লারা যাদের একটা অংশ, তারা হিন্দু প্রপার্টি নিয়ে, হিন্দু মহিলাদের নিয়ে লুটপাট করছে ইত্যাদি। কিন্তু ওখানে রোহিঙ্গাদের মহিলাদের নিয়ে চলে যাচ্ছে এরকম শোনা যায়নি। তবে তাদের জমি জায়গা দখল করে নিয়েছে এবং পিটিয়ে তাড়িয়ে দিয়েছে যে তোরা কক্সবাজারের লোক কক্সবাজারে চলে যা, মানে তোরা বাংলাদেশের লোক বাংলাদেশে চলে যা, এখানে তোদের ঠাঁই হবে না। তার কারণটাও এই রোহিঙ্গারা চেয়েছিল যে আরাকানের এই রাখাইন এলাকাটা তারা স্বাধীন করবে। প্রথমে আলাপ আলোচনা হলো, যখন না হয় তারপরে ওরা অস্ত্র ধরে এবং সেই অস্ত্র ধরাতে সাহায্য করে মানে আগের বাংলাদেশ সরকার। কারণ হচ্ছে যে বার্মিজরা বৌদ্ধ এবং চীন কিন্তু বার্মিজদের পক্ষেই ছিল বরাবর। তারপরে আর কি এদের উপর অত্যাচার হয়। বহু মানুষ তো পার হয়ে আসতে গিয়ে জলে ডুবে মারা যায়। তাদের নৌকোগুলো গুলি করে ফুটো করে দেওয়া হয়। একদম বাচ্চা কাচ্চা নিয়ে ডুবে মরে যায়। মানে সে একটা বীভৎস অত্যাচার হয়েছে। সে যে জাতি হোক না কেন, মানুষের উপর অত্যাচার করলে তার বিরোধিতা করি এবং ঘৃণা করি, নিন্দা করি। এখন হঠাৎ করে আবার অশান্ত হয়ে উঠেছে আরাকান এলাকা।
এটা মায়ানমারের একটা রাজ্য আর কি। আবার সেখানে আরাকান আর্মিরা কেন জানি না আবার খেপে গেছে। খেপে যাওয়ার ফলে আবার একটা রোহিঙ্গাদের ঢল আসার আশঙ্কা রয়েছে, এবং রোহিঙ্গারা মানে মংপু নদী পার হয়েই চলে এসে এবার কক্সবাজারে ওখানে উঠবে। কক্সবাজার ওই এলাকাতে ঢুকে পড়বে। এমনিতেই প্রায় 14 লক্ষ মতো রোহিঙ্গা আছে বাংলাদেশে। ভারতে 1.5 লক্ষ রোহিঙ্গাদের প্রবেশ রয়েছে। কিছুটা কাশ্মীরে আছে। কাশ্মীরে ফারুক আবদুল্লার পরিবার তাদের মোটামুটি থাকার ব্যবস্থা করে দিয়েছে। আর একদল দিল্লিতে গিয়ে উঠেছিল, দিল্লিতে বেশ কিছুদিন ছিল। ইদানিং নাকি আবার তাদের সরিয়ে দেওয়া হচ্ছে, কারণ যেহেতু ওখানে ছিল আর মানে এটা আপনার অন্য সরকার আর কি, নামটা হচ্ছে জেল খেটে গেল সেই কাজে। সে তো এনটি বিজেপি যারা, তারা এই রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পক্ষে। সেখানে দাঁড়িয়ে দিল্লিতে ওরা আছে। আবার দাঙ্গা হয়েছে দিল্লিতে ওদের কেন্দ্র করে নিয়ে। কেন এই যে মুসলিমদের এই অংশগুলো, এরা যেখানে যে একটু বসতে পারলে না তারপর শুতে যায়। যেমন শুতে চাই দিলে সেই যে শোয়ার পুরো জায়গাটা বলে এটা আমার, অর্থাৎ সেই জায়গাটা দখল করতে চায় এবং চেষ্টা করে যে সেখানে একটা মানে নিজে একটা মুসলিম সংগঠন তৈরি করো। তারপরে এবার সমস্ত লোকের বাড়ি লুটপাট করো, বেশি বেকায়দায় করলে তাদের উপর বোম মারো, ইত্যাদি ইত্যাদি। সেই জন্যে ওখান থেকে অরবিন্দ কেজরিওয়ালের স্নেহধন্য এরা। ফলে সেই সময় তার যে কিছু মুসলিম নেতারা এই রোহিঙ্গাদের ওখানে ঠাঁই দেওয়ার জন্য নেতৃত্ব দিয়েছে এবং তাদের দেখভাল করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আবার যদি রোহিঙ্গার ঢল আসে, বাংলাদেশের কী হবে? বাংলাদেশ এখনই যে অবস্থা, খেতে পায় না, জিনিসপত্রের দাম আকাশচুম্বী হয়ে গেছে। সেইখানে ওরা যদি আবার আসে তাহলে ওদের খাওয়াবেটা কি? কারণ বিদেশের কাছে চাইতে গেলে সে টাকা আসতেও তো ততদিন এদের খাওয়াতে হবে। ফলে এবার বাংলাদেশ আমাদের কলকাতা দখল করবে কি? এখন নিজেদেরই অবস্থা ওদের খারাপ, যে এই রোহিঙ্গাদের ঢল আবার নামলে তাহলে রোহিঙ্গাদের যদি ওখানে ঠাঁই দিতে হয় কক্সবাজারে, তাহলে আবার টেকনাফ, কক্সবাজার এইসব এলাকাতেই এরা এসে ঢোকে, চিটাগাং পুরো এরিয়াটাতে। তাহলে কি হবে? 14 লক্ষ এসে গেছে, আরও যদি 10 লাখ আসে 24 লাখ। অর্থাৎ আমরা একটা সময় এখানে 2 কোটি শরণার্থী চলে এসেছিলাম বাংলাদেশ থেকে। ইন্দিরা গান্ধী সরকার, তারা এখানে একটা বিশাল দেশে এখানে 100 তখনকার আমলে 120-25 কোটি ছিল, এখন 144 কোটি। এখন আমরা 1 নম্বরে, তখন আমরা ছিলাম 2 নম্বরে। যাই হোক, সেই তার মধ্যে হয়তো চলে গেছে। তারপরে আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতা কিছুটা এসছে, যেহেতু বড় দেশ ভারতের সঙ্গে অনেকেই কাজ করে, এরা দিয়েছে। এটা বেশ ভালো অবস্থা ছিল। কিন্তু যেই তারা ওখানে ঝামেলা করতে লাগলো, হিন্দুদের উপর আক্রমণ করতে লাগলো, তখনই খেলাটা শুরু হয়ে গেল। ওদের তাড়ানোর একটা চেষ্টা হলো। যেহেতু কেন্দ্রীয় কেজরিওয়াল সরকার না থাকলে, ওখানে বিজেপি সরকার হলে এতদিন ওখান থেকে সমস্ত খেতে দেওয়া হতো। যেভাবে বাংলাদেশের এখান থেকে হোসেনের যে গ্রাম, সেই গ্রাম আমি তখন হিন্দুস্তান টাইমস ধারাবাহিক লিখি। তারপরে পুরো পরেশান হয়ে পুরো গ্রাম থেকে সব পালিয়ে চলে যায়। তখন জিজ্ঞেস করা হলো কোথায় গেল, বলে সব দিল্লি চলে গেছে। তো এখান থেকেই তারা দিল্লি গিয়ে ওখানে আবার কেজরিওয়ালকে ধরে একটা জায়গা তৈরি করে। আর এসে নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও হয়।
রোহিঙ্গাদের পক্ষে আমাদের ভারতীয়রা মুসলিমরা করে, তখন ওখানে একটা লেখা ছিল যে ভিয়েনা কনভেনশন অনুসারে এবং রিফিউজিদের যে যে রিফিউজি তারাই যারা ধার্মিকভাবে হ্যাঁ কোনো একটা ধর্মের দ্বারা পারসিকিউটেড হয়ে, যেটা বাংলাদেশে হচ্ছে, হিন্দুরা যদি অত্যাচারিত নিপীড়িত হয়ে পালিয়ে আসে, তাহলে যে কোনো দেশ যারা ভিয়েনা কনভেনশনের মধ্যে আছে তাদের রিফিউজি হিসাবে আশ্রয় দিতে হবে। এখানে একটা কথা, যদিও এই ইউএন কনভেনশনের ইয়েটা আমাদের ভারত মানেনি, মানে ভারত সই করেনি, একমাত্র দেশ ভারত সেই কনভেনশনে সই করেনি। তবুও আন্তর্জাতিক ক্ষেত্রে এই কনভেনশনের একটা ভ্যালু আছে, সই না করলেও মানে বাধ্য করতে পারবে না ইন্ডিয়া যদি আবার তাড়িয়ে দিত, কিছু করার নেই। এটা মানে এরা বুঝেছিল যে সারা জীবনই বাংলাদেশ থেকে আর পাকিস্তান থেকে লোক আমাদের এখানে ঢোকাবে, ঢুকেই বলবে আমাদের নাগরিকত্ব দাও। এই ব্যাপারটাকে রোধ করার জন্যেই মানে ইনডাইরেক্টলি এটা করা হয়েছিল, যে রিফিউজি সনদ আমরা সই করিনি। কিন্তু আজকে কার্যত কিন্তু সই না করলেও আমাদের বয়ে বেড়াতে হয়েছে অনেককেই ওপর বাংলা থেকে। এবার বাংলাদেশ খুব বেকায়দায় পড়ে গেল, মানে এই আর্থিক অনটনের পরে যদি আবার এই লোকগুলো আবার আসতে শুরু করে, যে যাদের আছে তাদের তো একটা স্টেবল অবস্থা, তারা তো দিনে একবেলা খেতে পায়, তার বেশি পায় না। অসুস্থ হলে রোগ দেখানো মানে ডাক্তার নেই, ওই হাতুড়ি ডাক্তাররা কোনো মতে আসে যায়, তারা ওষুধ পায় না। ফলে এরা কী করছে, এরা চুরি ডাকাতি ছিনতাই করছে। কী করবে? তুমি দুটো ডাল ভাত, একবেলা ডাল ভাত দিলে বাকি দুই বেলাকেও কী খাবে? তাছাড়া তাদের আর্থিক যে পয়সা কড়ি লাগে, বাচ্চা কাচ্চা থাকলে তাদের দুধ খাওয়ানো, অনেক রকম ব্যাপার আছে। ফলে এরা ওই সব এলাকাতে সাধারণ মানুষের উপর মানে হামলে পড়ে, ছিনতাই করা, জোর করে নেওয়া, পকেট মারা, সব ধরনের অপরাধের সঙ্গে এরা জড়িয়ে যায়। এর ফলে বাংলাদেশ আরও ট্রাভেল করে যায় যে এই অপরাধীদের আমরা কী করে আশ্রয় দেব। এইবার যারা আসছে তারা তো আবার আরও ভয়ঙ্কর অবস্থায় আসছে। ফলে কী হবে আগামী দিনে বোঝা মুশকিল। আর এরা তো 10 লাখ এক জায়গায় থাকলে তাদের 5 লাখ মহিলা, তার মহিলারা প্রত্যেক বছর বাচ্চা দেবে। তাহলে প্রত্যেক বছর বাচ্চা দিলে, এটা নিয়ে এটা খুব মজার করে বলেছিলেন হাসিনা, যে দেখি যে সবারই পেট মানে বউদের সবারই পেট মোটা, অর্থাৎ সবারই পেটে বাচ্চা আছে। তাই এই যে অবস্থা, এই অবস্থার হাত থেকে কী করে রেহাই পাওয়া যায়, সেটা একটা বড় ব্যাপার। আমরা কালকেও R+ বলে একটা আমাদের বাংলা টিভি চ্যানেল আছে জনপ্রিয় টিভি চ্যানেল, সুজিত চট্টোপাধ্যায় এডিটর ইন চিফ, কালকে ডেকেছিলেন একটা আলোচনায়। তো সেই জায়গায় প্রশ্নগুলো উঠছিল যে ভারত মানে হিন্দুরা কীভাবে নির্যাতিত হচ্ছে বাংলাদেশে, আবার কি এখানে রিফিউজি ঢল নামবে, মানুষগুলো তো আসতেও পারছে না, এরকম অবস্থা আর কি। ঢল তো নেমেছে, নবদ্বীপের থেকে কিছু ঢুকে পড়েছে, কিন্তু এখনও সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়নি বা সরকারিভাবে এদের কোনো ডোল সাহায্য দেওয়া হচ্ছে না। স্থানীয়ভাবে যে কিছু লোক করছে, ফলে আমরা জানতে পারছি না যে কী হলো প্র্যাকটিক্যালি। কিন্তু মানে বাংলাদেশ কিন্তু আরও জটিলতায় পড়লো। এখন আমাদের 4 ঘন্টায় কলকাতা যে দখল করবে, তার আগেই তাদের এলাকা দখল হয়ে যাচ্ছে ওদিকে। যাই হোক, আমি সবাইকে ধন্যবাদ জানাই। নমস্কার, আদাব, সত শ্রী অকাল। আমি সুকুমার দেবনাথ, আমার আজকের ইউটিউব।